নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অনেকেরই মনে হতে পারে যে অ্যাস্ট্রোলজি কি কোনো ইউটোপিয়ান কনসেপ্ট, নাকি অ্যাস্ট্রোলজি কোনো লজিক্যাল অ্যানালিসিস। আজ যখন চারিপাশে দেবীপক্ষের একটা খুব সুন্দর বাতাবরণ, এই বাতাবরণে আমরা অ্যাস্ট্রোলজির গুরুত্ব, তার ভূমিকা এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে মানব জীবনে জ্যোতিষের প্রভাব, জ্যোতিষীর প্রভাব। আমি একটু অন্যভাবে বলছি বিষয়টা, অর্থাৎ জ্যোতিষ এবং জ্যোতিষী কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে জ্যোতিষ এবং জ্যোতিষীর যে মেলবন্ধন, এটা কতটা লজিক্যাল। বা আপনার ক্ষেত্রে আমি বলতে পারি, এখন তো সবাই অ্যাওয়ারনেস ভিডিও করে বা বিভিন্ন জায়গায় রিমার্কস ওরিয়েন্টেড ভিডিও করে, যাতে মানুষ আমরা কোথাও কিছু করলে আমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখে বুঝে নিই যে জিনিসটা ঠিক না ভুল, বা মানুষের এর সঙ্গে যাওয়া উচিত বা উচিত না, বা এই সিদ্ধান্ত নেওয়া উচিত কি উচিত না। আজকের এই প্রোগ্রাম আপনার ইউটিউব থেকে দেখে এটা জানতে পারবেন যে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার এর মধ্যে সম্পর্ক, এবং মানুষ অর্থাৎ যারা আরেকটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন, ভালো খারাপ ইত্যাদি অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে জ্যোতিষের কাছে যাচ্ছেন, তার কাছে গেলে মানে কি ধরনের জ্যোতিষী বা কি ধরনের ব্যক্তির কাছে গেলে তিনি আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াতে পারেন, আপনার ফিলোসফার গাইড হয়ে দাঁড়াতে পারেন, আপনার কোম্পানি দিতে পারেন, আপনার কম্পেনিয়ানের, একজন গুড কম্পেনিয়ানের ভূমিকা পালন করতে পারেন, কি দেখে আপনারা বুঝবেন, এবং একজন জ্যোতিষীর কি কি পালনীয় কর্তব্য থাকে, এবং মানব জীবনে জ্যোতিষের যে ফলপ্রসূ প্রভাব, অর্থাৎ যে ফল, যেটাকে আমরা বলি এফেক্ট, এটা নিয়ে আসবার জন্য একজন জ্যোতিষকে কতটা কমিটেড হতে হয়, কতটা পিওর বিশুদ্ধ হতে হয়, তাকে নিজেকে কতটা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হয়। অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট আজকের এই অনুষ্ঠান। আমি স্বাগত জানাবো এই টপিক আজকে সিলেক্ট করবার জন্য শ্রীদেবকে। শ্রীদেব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে। শ্রীদেব বেশ সুন্দর পোশাক পরে এসছেন, মানে যেটা পুজোর শুরু হয়েছে তোমায় দেখে, বাই দ্য ওয়ে আমরা বুঝতেই পারছি আর কি যে একটা পুজো বাতাবরণ তৈরি হয়েছে। স্বাগত তোমার অনুষ্ঠানে। সবাইকে নমস্কার। স্পেশালি বলতে হয় যে কোনো কিছুর এগেনস্টে নয়, এবং আমার মনে হয় যে আমরা অনেক সময় মনে করি এটা সঠিক নয়, এটা ঠিক। আমরা জ্যোতিষকে অনেক ফ্যামিলিতে আছে যে মানে কি বলবো, একটা কোনো লুকানো চুরানো ব্যাপার এরকম বলে গ্রহণ করা হয়। কোনো ফ্যামিলিতে হোমিওপ্যাথিকে একদমই গ্রহণ করা হয় না, আবার কোনো ফ্যামিলিতে আয়ুর্বেদিককে কোনো কারণে গ্রহণ করা হয় না। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মানে যার যার থট, যেভাবে যে বড় হয়েছেন, যেভাবে যার বিচারধারা, তার মানে কি সেই শাস্ত্রটা ভুল, আয়ুর্বেদিক ভুল, হোমিওপ্যাথি ভুল, এতদিন ধরে চলে আসছে, বা জ্যোতিষশাস্ত্র কখনো ভুল না। শূন্যের আবিষ্কার তো আমাদের দেশের লোকই করেছে, আমাদেরই মানে কী বলবো পূর্বপুরুষরা করে গেছেন। তো সেই জায়গাগুলোকে, সেই অঙ্কশাস্ত্র থেকে শুরু করে এভরিথিং, এবং আর্যভট্টের মধ্যে বড় বড় মানে কী বলবো একজন ঋষি মহর্ষি যারা রয়েছেন, তাদেরকে যে জায়গা থেকে আমরা রেসপেক্ট করি বা যাদের এই বিষয়টাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তারা কেউ কোনো অংশে কম না। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে যারা যারা যে মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে যতই আলোচনা করুক না কেন, প্রত্যেকের থিওরিটা হয়তো একটু আলাদা হতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে আপনি তার কাছে গিয়ে খুব হেল্প পেলেন, তার মতো সে আপনার কাছে ভগবান হয়ে যাবেন। এবং দেখা গেল যে কোনো অংশে আপনি তার কাছে গিয়ে খুব একটা হেল্প পেলেন না, আপনার কাছে খুব খারাপ ব্যাপার হয়ে গেল না। ব্যাপারটা খারাপ মনে করার আগে ভাবুন যে আপনি হয়তো শরীর খারাপ হলে 10 জন ডাক্তার বা 3 জন ডাক্তারকে দেখালেন, 3 জনের 3 রূপ বক্তব্য থাকতেই পারে। তো এই ক্ষেত্রে জ্যোতিষীদের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ থাকতে পারে। অ্যাকচুয়ালি গুরুর মুখ থেকে, এগুলোতে তো শ্রুতিবিদ্যা, তো অ্যাকচুয়ালি গুরুর মুখ থেকে যেগুলো বিদ্যাগুলো বেরোয় সেইগুলো শুনে শুনে অ্যাকচুয়ালি মানুষ আগেকার দিনে জ্যোতিষী শিখেছেন বা জ্যোতিষ হয়েছেন। আজকের ডেটে সেটা হয়ে গেছে ইনস্টিটিউশনে। তো সেখানে যে খারাপ পড়ানো হয় তার মানে একদমই নয়। এবং কিছু ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো কোনো কারণে চেম্বার করলেনই না, ফ্যামিলির মধ্যে বিচারটা ম্যাক্সিমাম ছড়ানোর চেষ্টা করলেন, তারপর হয়তো কোনো কারণে কারোর প্রেডিকশান করলেন, তারটা খুব ভালো হতে পারে, অথবা মনে হলো যে আপনার সাথে মিলল না, তার মানে জ্যোতিষশাস্ত্র ভুল। এটা কখনোই নয়। শাস্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করছেন তারা হয়তো কোনো অংশে কম বেশি থাকতে পারেন। আমার এখনও মনে হয় যে 2016 সাল ফার্স্ট প্রোগ্রাম তনুশ্রীদির সাথে, তারপরে আমার কিছুদিন পর থেকে শুরু হলো দেবাশিসদার সাথে। তো আমি প্রথম বলেছিলাম যখন মাঙ্গলিক মেয়েদের লাইফে খুব ভালো হয়,
কলকাতার বেশ কিছু নামি দামি অ্যাস্ট্রোলজার আছেন যারা টিভিতে বসেও আমাকে পাগল বলে সম্বোধন করেছেন। আজকে তারা কিন্তু বলেন যে না, মাঙ্গলিক মেয়েরা ভালো। তো পাগলটাকে তখন আমি প্রমাণ করার জন্য তাকে কোনোদিন কোনো কথা বলিনি, কারণ আমি জানি শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সময় সমস্ত কিছু বলে দেবে। অনেকে আছেন যারা টিভিতে বসেও আমাকে বলেছিলেন যে আমি ধারার বিপরীতে যাওয়ার চেষ্টা করছি, কিছুদিন কিছু লোকজন আমার কাছে আসবেন। হ্যাঁ, বাস্তব কিছু লোকজন না, বহু মানুষ এসেছেন এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। তাদের এই বক্তব্যগুলো যদি আমাকে ইন্সপায়ার না করতো হয়তো আমি এগোতে পারতাম না। কিন্তু আমি যে কটা কথা বলেছি শাস্ত্রীয় মতে বলেছি, মাঙ্গলিক মেয়েদের বৈবাহিক জীবন ছাড়া টোটাল লাইফটা কিন্তু দেখা গেলে পরে অন্য মেয়েদের তুলনায় অনেক ভালো, অন্য জাতিকাদের তুলনায় অনেক বেটার। এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। ছেলের মাদের অনেক সময় ভয় থাকে। আমি বলেছিলাম যে 2000 সালের পর থেকে 2010 অবধি আমি হয়তো 2-1টা কেস দেখেছি যেখানে হাজব্যান্ডের ডেথ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়েছে। প্রতিটা জায়গায় যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, অনেক মানুষের বোঝার সেই জায়গাটা ক্ষমতা রাখেন, অনেক মানুষ রাখেন না। আমি সবসময় ভাববো যে আমার কথাগুলোকে প্রত্যেকে সমানভাবে নেবেন, এটা কখনোই হতে পারে না। মানুষ হয়তো সমানভাবে নেন বা মানুষ হয়তো ঠিকভাবে নেন, কিন্তু কিছু জ্যোতিষী আছেন যারা যে জিনিসগুলো হয়তো বিরূপাচরণ করলে পরে ভালো লাগে, তারা হয়তো কোনো কারণে স্রোতের বিপরীতে যেতে চাইছেন, জানেনও। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, দেখবেন যে অনেক সময় সিনিয়র ডাক্তাররা জুনিয়রদেরকেও ধমক টমক দিয়ে বোঝানোর চেষ্টা করেন। আমাদের লাইফে না এরকম কেউ নেই যে না বাবু তুমি এটা ভুল করেছো, তোমার এটা ঠিক হয়নি। এই ধমকটা দেওয়ার মতো কোনো সিনিয়র ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না আপনার গুরু ছাড়া। সবথেকে বড় দুঃখের জায়গা হচ্ছে এটা। কিন্তু সিনিয়র ব্যক্তিরা সবসময় জুনিয়রদের যতটা পারে আন্ডার এস্টিমেট করার জায়গা আছে। এটা কি তুমি জ্যোতিষদের কথা? একদম, আমার জ্যোতিষ জগতের এটা আমার খুব মজা লাগে। আন্ডার এস্টিমেট করতে একদম বাস্তব। তার স্টুডেন্ট ছাড়া বাকি সবাই কেউ কিছু জানে না। এটাই হচ্ছে, হ্যাঁ ও আবার কবে জ্যোতিষ হলো, এরকম একটা ব্যাপার। তো এটা আমাকেও ফেস করতে হয়েছে। আগামী দিনে তো আমি এখনো অবধি কারোর এগেনস্টে কোনো দিন কখনো কিছু বলিনি, এবং আগামী দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি পাপ থেকে যেন আমি দূরে থাকি। কিন্তু বহু মানুষ আছেন যে আপনারা প্রোগ্রাম যখন দেখেন, বহু মানুষের প্রোগ্রাম দেখবেন, বহু চ্যানেলে দেখবেন, আমাদের চ্যানেল নিয়ে আমি স্পেশালি বলছি না, দেখবেন তারা বলবে যে ও তো সবেমাত্র এলো, ও আবার রেমিডির কী বোঝে। এই ধরনের বক্তব্য যখন শুনবেন না, মানুষকে কনফিউজ কারা করছে আলটিমেটলি মানুষ। আমি বুঝি যে মানুষের জায়গাটাও অনেকটা, সেই জায়গায় বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে মানে কমতে থাকে। মানে মানুষ কাকে বিশ্বাস করবে তুমি বলো? আজকে তোমার কথা শুনে বিশ্বাস করছেন, আবার তোমাকে আরেকজন খারাপ প্রতিপন্ন করবার জন্য কোনো না কোনো একটা মঞ্চ ব্যবহার করছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আমি এই মঞ্চটাতে কারোর সম্বন্ধে আলোচনা করতেই আসিনি। ফার্স্ট কথা, আমি এসেছি আমার জ্ঞান, আমার শাস্ত্রীয় যেটুকুনি ধ্যান ধারণা আছে সেইটুকুনি নিয়ে আলোচনা করতে, এবং আমার দৃঢ় বিশ্বাস যেখান থেকে মানুষের ভালো হওয়ার একটা জায়গা আসতে পারে, এবং শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক জ্ঞান যদি মানুষের কাজে লাগানো যায়। একদম। আমি তুমি একদিন বলছিলে যে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, যেটা আমাদের ডায়েটের প্রোগ্রাম মনে করবেন না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কী কী করতে পারে, কী কী জিনিসকে রিজেক্ট করতে পারে, আপনাকে বোঝাতে পারে। এই ইন্দ্রিয়গুলোর মধ্যেই তো অ্যাকচুয়ালি ইন্দ্র রয়েছে, ভগবান রয়েছে না? তো সেই জিনিসটা নিয়ে যদি আমি আলোচনা করি, এটাতে ভুলটা কোথায় আছে, এটাও শাস্ত্রের একটা পার্ট, এটাও জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় অনেকে মনে করবেন আমি অনেক বেশি মহাভারত বা রামায়ণের পার্ট নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে যারা রয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার হাতে কি বলবো, তিথি নক্ষত্র গ্রহ সমস্ত কিছু তার অঙ্গুলি হিলনে নড়ে। তো তাকে যদি আপনি স্মরণ করেন, তাতে যদি আপনার ভালো হয়, আর জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি শ্রীকৃষ্ণের পাঠ আসে না? তো আমার প্রশ্নটা হচ্ছে এটা। তো কিছু কিছু জিনিস আছে না, কী বলবো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো আমরা ওই বহু দূর না গিয়ে অল্প একটু দূর অবধি যদি এগোনোর চেষ্টা করি, আমাদের লাইফে অনেক কিছু প্রাপ্তি হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা বিভ্রান্তিমূলক পরিস্থিতির অনেকবার শিকার হয়ে যাই, যেখান থেকে মনে হয় যে না এই ঠিক না, ও ঠিক ও ঠিক না। যাকে ভালো লাগবে, যেখানে ভালো লাগবে সেখান থেকে শুরু করুন। আমার মনে হয় লাইফে অনেক কিছু পাওনা বাকি আছে, সেগুলো অবশ্যই পাবেন। তার মানে জ্যোতিষ হচ্ছে একটা অফুরান্ত ভাণ্ড। একদম। তার কাছাকাছি মানুষ যেতে চান, কারণ একটাই, মানুষ তার জীবনে ডেভেলপমেন্ট চান। একদম। কিন্তু সেটা করতে গিয়ে আমরা অনেক সময় ভুল রাস্তায় যাই, এবং ভুল রাস্তায় যাওয়ার ক্ষেত্রেও আপনাদের কোনো দোষ নেই, আমাদের কোনো দোষ নেই, কারণ আমরা তো জ্যোতিষ নই। আমরা আজকাল প্রচারে বিশ্বাস করি। এখন প্রচার এবং ক্রস প্রচার, মানে প্রচার এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি প্রচার যদি হয়, তাহলে মানুষ বিভ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। তবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে যে জ্যোতিষকে যিনি আপনার মতন করে, মানে দেখুন একটা খুব অদ্ভুত জিনিস, একটা দোকানে আমি মলে গেলাম,
অনেকগুলো জামা রয়েছে, তাই না? তার মধ্যে আমি কোনটা কিনবো? যেটা আমার পছন্দ? একদম না, তাও নয়। যেটা আমার পছন্দ তো কিনবই, যেটা আমার সাইজে হবে। একদম। আমার হেভি পছন্দ পাঞ্জাবিটা, ধরুন শ্রীদেব যেটা পরে রয়েছে। এবার দোকানে আমি গেলাম, এর শ্রীদেবের যে সাইজের দরকার হয় আমার সেটা নয়। আমি দোকানে গেলাম, দোকানদার বলল এই বড় সাইজেই আছে, আপনার সাইজে নেই। আমি কি নিতে পারবো? না, একদম ঠিক। কার কাজে অ্যাস্ট্রোলজার হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মতন করে অ্যাস্ট্রোলজিকে আপনার কাছে নিয়ে আসতে পারে। একদম একদম ঠিক। আমি বিরাট বড় বোদ্ধা, আমি বিরাট বড় জ্ঞানী গুণী, কিন্তু আমি আপনার কাছ অবধি পৌঁছতে পারছি না, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। আমার কথা হচ্ছে তাই। না, একদম অ্যাস্ট্রোলজির পার্টে কোথাও নেই যে আপনাকে সাংঘাতিকভাবে মৃত্যু ভয় দেখিয়ে দিয়ে রেমেডি করাতে হবে। বাস্তব আপনাকে এমন কোনো পার্ট নেই যেখানে আপনার ফ্যামিলিতে খুব ক্ষতি হওয়ার পরিমাণ রয়েছে, এই ভয় দেখিয়ে রেমেডি করাতে হবে। এটা থাকতে পারে, আপনাকে সাবধান করা যেতে পারে। এটা তো ঠিকই। তুমি এই যে মাঙ্গলিকের কথা বলেছিলে, নানা করে আমি 1000-5 তো প্রোগ্রাম করেইছি হয়তো এখানে। তো এবার তার মধ্যে আমি প্রথম তোমার থেকে শুনেছি, আচ্ছা শনির সাড়ে সাথীতে ইলেকট্রিক্যাল গুডসের খারাপ হওয়ার কথা তোমার আজকে মনে নেই হয়তো, এই কথাটা তুমি এখানে বলেছো। মনে আছে, ওই চেম্বারটাতে বলেছিলাম, আগের স্টুডিওতে। তো সেও একটা ব্যাপার, সেটাও একটা ব্যাপার। তারপর শনির সাড়ে সাথীতে বিরাট কিছু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তুমি একবার ভাবো যে মানুষটা শনির সাড়ে সাথী চলছে এবং যে মানুষটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় একটা আর্থিক ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে লোকটা কাজ করছে কিন্তু রোজগার বেশি নয়, ব্লক হয়ে রয়েছে কোনোভাবে, তাহলে সেই লোকটাকে যদি ভয় দেখানো যায় তার মানসিক অবস্থা কি হবে? সে পরের দিন উঠে কাজে যেতে পারবে? কখনোই পারবে না। আউটপুট দিতে পারবে না। ফার্স্ট কথা হচ্ছে ব্রেন, সেকেন্ড কথা হচ্ছে শরীর। ব্রেন যেটা বলবে সেটাই তো আমি দেখার জন্য চেষ্টা করবো, সঙ্গে সঙ্গে শরীরটাকেও সেইভাবেই মানিয়ে নেব না। দেবাচার্য বলেছে যে সাড়ে সাথী থাকলে পরে খুব খারাপ হবে, এত খারাপ হবে প্রথমেই আমি বিছনা থেকে উঠতে পারবো না, আজকে আমার শরীর উঠছে না। ও ঠিক বলেছে, মেন ব্যাপার আমার বলাটাতে আপনার খারাপ বেশি হচ্ছে। ঠিক। আমি যদি বলি যে আপনার কিচ্ছু হবে না, আপনাকে এই মুহূর্তে যে পরিমাণ কাজ করতেন তার থেকে একটু বেশি কাজ করতে হবে, আপনি ভাববেন তাহলে আমি আগে 3 ঘন্টা করতাম এখন 5 ঘন্টা করি, একটু টাইম বাড়িয়ে দিই, তাতে যদি আমার ভালো হয় খারাপ কি আছে, তাতে আমার ব্লকেজগুলো ছেড়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা আমার মনে হয় এটা মানুষের মধ্যে দরকার আছে। কিছুদিন আগে আমাদের খুব বিখ্যাত একজন কমেডিয়ান আছেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড হতে চলেছেন উনি, তার নাম কপিল শর্মা। তার সাথে রবিশঙ্করের একটা অ্যাস্ট্রোলজি নিয়ে খুব সুন্দর কথা হচ্ছিল, আপনারা চাইলে নেট ঘাটলে পেয়ে যাবেন। এবং তাতে রবিশঙ্করকে যখন জিজ্ঞাসা করছেন যে স্যার মাঙ্গলিক হলে পরে কি মেয়েদের সত্যি প্রবলেম হয় নাকি, তখন উনি একগাল হাসতে হাসতে বললেন না না না, কখনোই না, কখনোই না, কোনো প্রবলেম নেই। মাঙ্গলিক মেয়ে হলে তার কাজের জায়গা খুব ভালো হয়, বিয়ে দেওয়ার আগে যে ম্যাচ মেকিং হতে হয় ও দেনা জরুরি হয়। তো মেন ব্যাপার হচ্ছে ম্যাচ মেকিং মানে হচ্ছে আমাদের জোটক বিচার, তো সেই জোটক বিচারটা করাটা খুব দরকার আছে। তো এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমি দেখে আমি নিজে আপ্লুত হয়ে গেলাম যে এইটা তো কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, এই কথাটাই হয়তো আমি 2016 সাল থেকে বলতে আসছি, কিন্তু হ্যাঁ অনেক বাবা মার মনে একটা ভয় থাকে। আজ অবধি আমরা স্পেশালি যদি বলি যে শনি দেবতার একটা স্টোন যার নাম হচ্ছে নীলা, যেটা পড়তে গেলে আমার মনে হয় কম বেশি ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র জ্যোতিষীদেরকেই বলবো যে যাদের প্রচুর কৈফিয়ত দিতে হয়, স্যার আমার খারাপ কিছু হবে না তো, আমি শুনেছি নীলা পড়লে নাকি বালিশের তলায় রেখে পড়তে হয়, টেস্টিং করতে হয়, এই করতে হয়। তার মধ্যে যারা নীলা সম্বন্ধে কেউ জানেন না তারা বলে হ্যাঁ আপনি এগুলো করে নিয়ে তারপরে পড়বেন। যারা জানেন তারা কিন্তু এক কথাতেই বারবার করে বলেন আপনি পড়ুন তারপরে আমাকে বলবেন খারাপ হয়েছে কিনা। তো ডিফারেন্স হচ্ছে কনফিডেন্স। একটা নীলা পড়ে আপনার কখনো লাইফে খারাপ কিছু হয়ে যেতে পারে না। আমি খুব মানে কি বলবো, জ্ঞানও তো বলছি একটা কথা যে আজ অবধি এমন একজন ব্যক্তিকে দেখান যে নীলা পড়ে মারা গেছেন। কারণ শাস্ত্রীয় অনুযায়ী শনি দেবতা কখনো কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী না। বিনা কারণে শনি দেবতাকে ভয়ের কারণ করে দেওয়া, তাকে রেসপেক্ট করুন। বাড়িতে বাবা, আমাদের ফ্যামিলিতে বাবাকে দেখেছি বাবা খুব মজা করে কথা বলতে, আবার বাবার সাথে তর্ক করলে বাবা খুব রেগে যান। তো বাবা যখন চোখের দিকে তাকানোটা পছন্দ করেন না। তো আমার যখন সাড়ে সাথে চলছে তার মানে আমার কোথাও না কোথাও কিছু অবস্ট্রাকশনের মধ্যে আমি আছি, আমি কিছু প্রবলেমের মধ্যে আছি, আমার কিছু ভুলভ্রান্তি হওয়ার প্রবণতা আছে যেটা হয়তো শনি ঠাকুর সহ্য করতে পারবেন না, যার জন্য শাস্ত্রীয় মধ্যে বলা আছে ওনার চোখের দিকে আপনি তাকাবেন না, পায়ের দিকে তাকান। তাকিয়ে আপনার যে মনোবাসনা আছে আপনি সেটা বলুন, দেখুন উনি আপনাকে আশীর্বাদ 100% করবে। একদম। আমার মনে একটা ফোন আছে। হ্যাঁ, ফোন রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি?
আমার নাম অঙ্কন দাস। অঙ্কন দাস, আচ্ছা। অঙ্কন কার সম্পর্কে জানবেন? স্যার আমার নিজের সম্পর্কে আমি জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20/7/2002। 20/7/2002। টাইম বলুন। টাইম হচ্ছে 12টা 15 PM। 12টা 15 PM, মানে দুপুরবেলা। জন্মস্থান কোথায়? অম্বিকা কালনা। কোথায়? অম্বিকা অম্বিকা কালনা। কালনা। আপনি কি আগে একবার ফোন করেছিলেন? হ্যাঁ করেছি। মনে হচ্ছে আপনার গলাটা শোনা পাইনি। ওটা সেদিন গোপাল স্যার ছিলেন। হ্যাঁ, গোপাল বাবু ছিলেন। সরি, গোপাল বাবু ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শনিবার জন্ম ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে আমি তুমি করে বলি, অনেক ছোট, 2002 সালের জন্ম। হ্যাঁ, আপনি বললে পরে কেমন লাগবে? আচ্ছা, রাশি হচ্ছে বৃশ্চিক, লগ্ন হচ্ছে তুলা, জানা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নক্ষত্র হচ্ছে অনুরাধা, একাদশী শুক্লপক্ষের জন্ম। আচ্ছা, কম বেশি স্ট্রাগল লাইফে থাকবে, ঠিক আছে। গণ হচ্ছে দেবগণ, ভেরি গুড, ওকে। আচ্ছা, নিচস্থ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি তুঙ্গি, ভেরি গুড। আচ্ছা, রাহু হচ্ছে তুঙ্গি, দৈত্য গুরু হিসেবে রাহুর ভূমিকাও আর আছে। আচ্ছা, শনি রাহু একসাথে রয়েছে, রবি বুধ মঙ্গল বৃহস্পতি একসাথে রয়েছে। আচ্ছা, এইদিকে হচ্ছে শুক্র। লগ্নের সেকেন্ড হাউসে হচ্ছে চন্দ্র এবং কেতু। অ্যালার্জিটিক সমস্যা লাইফে একটু ফেস করতে হবে, কেমন? সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্স হাউস, সেভেন্থ কিছু নেই। অষ্টমী হচ্ছে শনি রাহু। আচ্ছা, অষ্টমে শনি এবং রাহু, শুক্রের ঘরে রাহু থাকাটা খুব একটা ভালো না। স্বাস্থ্য বিষয় এবং অ্যাসেটের বিষয়ে সবসময় সচেতনতার প্রয়োজন আছে। শনি রাহু একসাথে থাকলে না মাঝে মাঝে দিক নির্ণয়ে ভুল হয়ে যায়, মাথা গরমের প্রবণতাটাও একটু বাড়ে। রবি বুধ মঙ্গল বৃহস্পতি একসাথে। চোখে সমস্যা এসছে ভাই? না স্যার, এখনো তো চোখে সমস্যা আসেনি। আচ্ছা, মাথা টাথা ব্যথা টাথার পেন টেন এই জিনিসগুলো এখনো আসেনি? হ্যাঁ, মাথা ব্যথাটা হয়। একটু ডাক্তার দেখানো আমার মনে হয় জরুরি, জানো তো? আমার মনে হয় তোমার পাওয়ার সংক্রান্ত প্রবলেম আসারটা আমার টাইম হয়ে গেছে অলরেডি, তো একটু সমস্যা হওয়া উচিত। আচ্ছা, লেফট পায়ে অস্থি সংলগ্ন কিছু সমস্যা হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। শুক্রের ঘরে রবি রয়েছে, যে কাজটা খুব ইজিলি একবারে হয়ে যাওয়া উচিত লাইফে, সেই জায়গাটাতে একটু সমস্যা থাকবে, একবারে হওয়ার ক্ষেত্রে একটুখানি প্রবলেম। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে আগামী দিন ভাগ্য যথেষ্ট ভালো। এবং আমরা একটা কথা বলি না যে আমাদের লাইফে কালসর্পদোষের পাঠ থাকলে যে একটুখানি সমস্যা হয়, তার জন্য আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা একটু বেশি লাইফে। এর জন্য অনেক সময় মনে হচ্ছে যে আমি পিছিয়ে যাচ্ছি, না, একদম পেছানোর কোনো ব্যাপার নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মঙ্গল যদি কোনো কারণে নিচস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে না লাইফে অহেতুক কিছু জটিলতা চলে আসে। বৃহস্পতি যেখানে একটু বেশি ভালো হয়ে যায়, সেখানে বিদ্যা সংক্রান্ত বা রুচি সম্পন্ন বা নিজের ধর্মের প্রতি আনুগত্য সেগুলো বেড়ে যায়। কর্মজীবন নিয়ে স্পেশালি বলার মতো কিছু নেই। ওভারঅল জন্মছক খুব ভালো। লেফট পা মানে বা পাটা এবং তার অস্থি সংলগ্ন কিছু সমস্যা হয়তো জীবনে ফেস করতে হতে পারে। বারবার করে বলছি, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হোক বা যাই করো না কেন লাইফে খুব সাবধানতার সাথে করো। ওভারঅল জন্মছক খুব ভালো। স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতনতার প্রয়োজন আছে, কেমন? বাকিটা বলো। কোনো কিছু আমার একটা বিষয় আমি জানতে চাই, মানে আমার কর্মযোগটা কোন দিকে গেলে ভালো হবে এবং আমার চাকরিটা কোন টাইমের মধ্যে হতে পারে? আচ্ছা, না, কোন দিকে গেলে হতে পারে মানে আমার বিশ্বাস বিদেশ যাত্রার যোগ জন্মছকে অবশ্যই আছে, এবং সেটা হয়তো প্রথম দুবার হয়তো ক্যান্সেল হওয়ার পর তিনবারের বেলায় 100% হবে, এইটা একটা দৃঢ় বিশ্বাস আমার। বাকি বর্তমান যেটা যোগ চলছে সেই যোগ অনুযায়ী কিন্তু বর্তমানে কেতুর দশা চলছে 24/4 থেকে। হওয়া জিনিসগুলো হতে গিয়ে খুব মুশকিল। 18/9 পর থেকে একটু সময়টা ফিরবে। 25/11 মধ্যে মানে 25 নভেম্বরের মধ্যে কিন্তু জব হয়ে যাওয়ার একটা বড় জায়গা থাকবে। এবং আমার বিশ্বাস যে সেপ্টেম্বর মাস তো, অক্টোবর নভেম্বরের পরেই হয়তো জবের দিকে ভালো কোনো খবর অবশ্যই চলে আসবে। মাঝখানে যে টাইমটা লাস্ট 1 বছর অনেক ইন্টারভিউ দেওয়া হতে পারে, কিন্তু ততটা ফলপ্রসূ রেজাল্ট হয়তো আসেনি, তাই তো? হ্যাঁ ঠিক, প্রচুর ইন্টারভিউ দিলাম স্যার, কিন্তু সেরকম স্যাটিসফাইড জব পাচ্ছি না। সেটাই তো বলা হলো, সেটাই বললাম ভাই। হ্যাঁ, এবার এটা নিয়ে একটু ভাবতে হবে যে কেন এটা হচ্ছে, তার রেকটিফিকেশন কি রয়েছে। শুধু সমস্যা জানলে হবে না, সবাইকে ফোন করলে উনি একই কথা বলবে সবাই। হ্যাঁ, এটা তো ছক দেখে বলছে। এবার তার সেটাকে সমাধানের দিকে যেতে হবে। এই যে যেমন চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে বলা হলো, এবার যাকে দেখাবেন আপনি সেই
বলবে যে এই সমস্যাটা আছে, আচ্ছা, তাতে আপনার পাওয়ার নিতে হবে বা কন্ট্যাক্ট লেন্স বসাতে হবে। ঠিক তেমনিভাবে ছকের সমস্যা সমাধানের জন্য আপনার যাকে ভালো লাগে, আমি শ্রীদেবের অনুষ্ঠানে বসে খুব ফ্রিলি বলি, আপনার যে ব্যক্তিকে মনে হবে যে হি অর শি ইজ দ্য সুটেবল ফর মি, ইউ ক্যান গো দেয়ার, আপনি সেখানেই যান। কিন্তু এই সমস্যা না কাটালে, দেখুন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার তো একটা নির্দিষ্ট বয়স থাকে। আপনি আজকে একে জিজ্ঞেস করলেন, কাল তাকে জিজ্ঞেস করলেন, করতে করতে যদি বছর ঘুরে যায়, আপনার হাত থেকে একটা বছর কিন্তু চলে গেল। কোনো পরীক্ষা দিয়ে আপনি চাকরি পাবেনই এখন কেউ অ্যাসিওর করে বলতে পারে না। চাকরি পেলেও চাকরি থাকবে এটাও কেউ বলতে পারে না, সরকারি চাকরিও নয়। তার সব থেকে বড় প্রমাণ আমরা কয়েকদিন আগে পেয়েছি, 26,752 জন সরকারি চাকুরিজীবীর চাকরি গেছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। লাইনে আরো 14,000, হ্যাঁ, লাইনে আরো 14,000। না সেটা আমি বলবো না, কোনো হাইপোথেটিক্যাল বা কোনো ধারণা করে আমি বলবো না। যাই হোক, সবার থাক ভালো। পুজোর সময় তাদের কথা আমি শুধু ভাবি আর খারাপ লাগে যে একটা কনফার্ম জীবনের মধ্যে আজকে আমরা জানি যে যদি অ্যাঙ্কারিং খারাপ করি তাহলে আমাদের কোনো একটা সময় সরে যেতে হবে বা কোম্পানি সরিয়ে দেবে, বা আমার উচিত বসে যাওয়া। প্রথম তো নিজের সম্মান মাথায় রেখে আগে বসে যাওয়া উচিত। কিন্তু সরকারি চাকরিজীবীরা ভাবে যে তাদের লাইফ মোটামুটি জীবনের শেষ দিন পর্যন্ত সিকিওর। কেন তারা ভাবে? 60, 62, 65 আগে কেউ সরাতে পারবে না, এক। দ্বিতীয়ত তারপরেও তাদের পেনশন থাকবে। ঠিক ঠিক। তো কাজেই তাদের ক্ষেত্রে যদি অনিশ্চয়তা চলে আসে তাহলে আপনি কে? আপনি তো এখনো চাকরি পাননি। কাজেই চাকরি পাবেন, থাকবে, সব কিছু না, এটা সিস্টেম। এইখানে আসছে হচ্ছে স্পিরিচুয়াল ভাইবের কথা। প্রমাণিত হচ্ছে, শ্রীদেবও সেটা বলছিল সেদিন আমায়, সব কিছু আমাদের হাতে নেই। বাস্তব সমাজ ব্যবস্থায় সব কিছু আমাদের হাতে নেই। কেউ যদি নিজেকে বিরাট হনু মনে করে, বিরাট বড়, যা খুশি তাই করব, হতে পারে না। আপনি লিখে নিন, লিখে নিচে আমাদের দুজনের নাম লিখে রাখুন। যে শ্রীদেবের অনুষ্ঠানে দেবাশিস বলেছিল, আমি আপনাকে লিখে দিচ্ছি এখানে, আপনার হাতে সব কিছু নেই। সামওয়ান এন্ড সামবডি কন্ট্রোলস ফ্রম আদার। হ্যাঁ, এবং দেবাশিসদার মাঝখানে আমি একটা কথা বলি, দেবাশিসদা বললো তাও ভদ্রতার ক্ষেত্রে সব কিছু না, কোনো কিছুই আমাদের হাতেই নেই। হ্যাঁ, এটা একটা ভদ্রতার চরম সীমান্তে রেখে বললে সব কিছু আমাদের হাতে নেই, সব কিছু না, কোনো কিছুই আমাদের হাতে নেই। আপনি চেষ্টা করুন, আপনি মানে যেটা আপনি ভাববেন সেটা যদি আপনার সাথে হয়ে যায়, তার মানে আপনার ঈশ্বর চেয়েছে এটা আপনার হওয়া উচিত, তাই করিয়েছে। যেটা আপনার মনে হবে, এইদিকে আপনার মনে হলে এই মুহূর্তে আপনি ভারতের প্রধানমন্ত্রী হবেন, হয়ে দেখান। যদি আমার মধ্যে সমস্ত যোগ্যতা থাকে তাহলে আমি কেন হতে পারবো না? তো আমি সেই পরিশ্রম দেবো, সমস্ত কিছু দেবো, দিয়ে করুক আমাকে কেউ, কিন্তু আমার কপালে নেই। না থাকলে হবে কি করে? কিছুদিন আগে একজন ব্যক্তি বলেছিলেন যে আমরা 65 বছর ধরে সত্তাতে আছি, আমাদের কেউ নাড়াতে পারবেন না। কিন্তু 65 বছরের সত্তাতে থাকা অবস্থাতেও তাকে কোথাও না কোথাও সরে যেতে হয়েছে। এমন একজন ব্যক্তি আছেন যিনি বলেছিলেন যে এই জন্ম তো বাদ দিন, পরের জন্মেও আমাকে হারাতে পারবেন কিনা আপনি ভেবে দেখবেন। আপনারা জানেন তার নাম, আমি যদি টিভিতে বসে বলি খারাপ লাগার কোনো ব্যাপার নেই, তার নাম অরবিন্দ কেজরিওয়াল। তো কেজরিওয়াল সাহেব বলেছিলেন এই জন্ম তো বাদ দিন, সামনের জন্ম আমাকে কেউ হারাতে পারবেন না। আপনারা খেয়াল করে দেখুন, এখন উনি এমএলএ পদেও নেই। তো বাস্তব যে জিনিসগুলো আমরা ভাবি না যে আমাদের কন্ট্রোলে সব আছে, আমাদের হাতে সব আছে, আমি সর্বেসর্বা, কিচ্ছু নয়। তাহলে শ্রীদেবের কথাই বলি যে কোথাও না কোথাও আমরা কারোর কাছে আমরা অ্যাকাউন্টেবল থাকবো, আমরা তার কাছে দায়বদ্ধ থাকবো, একদম এটা থাকা উচিত। এবং এখান থেকেই শুরু হচ্ছে আধ্যাত্মিকতার জন্ম এবং আধ্যাত্মিক তরঙ্গ বা ফ্লেভার, একদম, যেটা নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। যে আমাদের যদি হাতে সত্যি কিছুই না থাকে, আমরা কার কাছে সেটা পাওয়ার জন্য ভাবনা ভাবতে পারি। মা মণ্ডপে এসে গেছেন, এখন যথেষ্ট ডাকুন তাকে, 1 বছরের জন্য অ্যাটলিস্ট ডেকে রাখুন। দৃঢ় বিশ্বাস আপনাদের আগামী দিন অবশ্যই ভালো করবে। আজকে এখানেই শেষ করবো, আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে শ্রীদেবের সঙ্গে। নমস্কার।